जो बोएगा वही पाएगा, जो बोएगा वही पाएगा, तेरा किया आगे आएगा। सुख दुख है क्या फल कर्मों का, जैसी करनी वैसी भरनी, जैसी करनी वैसी भरनी, जैसी करनी वैसी भरनी, जैसी करनी वैसी भरनी। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা কোনো পার্টিকুলার মানুষের জন্য যদিও গাই, কিন্তু তাছাড়াও এটা প্রত্যেক কটা মানুষের জন্য এই গানটা, যে জैसी करनी वैसी भरनी, সুখ দুঃখ है क्या ফল কর্মों का। তো প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মর জোরেই হয় সুখ পায় বা দুঃখ পায়। যা যা যেটা যে যেটা চুক যা করছে, জো বয়েগা ওহি পায়েগা। যেমন আমরা বলি না যে যদি তুমি আম গাছ লাগাও তো আমই পাবে, আম গাছে নিশ্চয়ই জাম পাবে না, তাই না? তেমনি নিম গাছ লাগালে নিম পাবে, সেখান থেকে নিম গাছে তো আবার আম পাবে না, না? তো যেরকম যা তুমি ফসল লাগাবে, বীজ লাগাবে, সেরকমই ফসল তোমার আসবে। তো তুমি যদি তোমার কর্মের দ্বারা ভালো বীজ বপন করো, তাহলে সেক্ষেত্রে তুমি সুখ পাবে, আনন্দ পাবে, মানসিক শান্তি পাবে। আর যদি তুমি অপকর্মের বীজ মাটিতে পোতো, তাহলে তার জন্য তোমার শাস্তি, তোমার দুঃখ, অনেক কিছু সব বরাদ্দ থাকবে। সব লেখার জন্য কেউ একজন আছে, সে সমস্তটা দেখছে, বিচার করছে, আর তার বিচারে ভুল কোনো দিনও আজ পর্যন্ত হয়নি। ঠিক আছে? তো তবে আজকে এই গানটা স্পেশালি যদি কাউকে ডেডিকেট করতে হয়, তাহলে আজকে আমি এই 7 ভাই চম্পার চম্পা আর তার যে পারুল বোন আছে, সেই পারুল বোন মানে আমাদের ওয়াইটির ফেমাস দালাল, আর এই ওয়াইটির চম্পা বা হাফ লেডিস বা যা হোক, যা নাম হোক, চশমার দোকানের কিরানি যাকে হোক, তাকে এই গানটা ডেডিকেট করলাম। কারণ একটার পর একটা যা তথ্য সামনে আসছে, যেভাবে তারা মানুষের জন্য জাল বিছিয়েছে তাদের শেষ করার জন্য, তাতে সেই জালে আজ তারাই জড়িয়ে গেছে। তো যাই হোক, এখানে একটা কথা বলি যে প্রত্যেকটা মানুষের জীবনে মিথ্যের কিন্তু অস্তিত্ব রয়েছে, কিন্তু সেই অস্তিত্বটাও মানে সেটা মিথ্যেটাও আপনাকে যথা সময়ে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেমন কিনা আমরা দেখেছেন, তার জন্য কি বৃহৎ স্বার্থে, যদি বৃহৎ স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে আপনি একটা ছোট মিথ্যা কথা বলেন, বা কারোর সংসার বাঁচাতে, কাউকে বাঁচাতে আপনি যদি একটা ছোট্ট মিথ্যা কথা বলেন, যেটা কিনা অন্য কাউকে হার্ম করলো না, সেই মিথ্যাটার কিন্তু দাম রয়েছে, সেটা আমরা কোথা থেকে জেনেছি? এই যে আমাদের যে পৌরাণিক যে মহাকাব্যগুলো রয়েছে, সেখানেই কিন্তু রয়েছে। যেমন যুধিষ্ঠির, যে কিনা ধর্মরাজ, যে ধর্মের প্রতীক, যার মুখ থেকে কোনো মিথ্যা কথা বেরোয় না, সেই যুধিষ্ঠির, তাকেও কিন্তু অশ্বত্থামা হত ইতি বলে আস্তে করে গজটা বলতে হয়েছিল। কারণ ধর্মের যুদ্ধের যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে অধর্মকে যদি শেষ করতে হয়, তাহলে এই একটা ছোট্ট মিথ্যে বলতে হবে। কারণ মানুষ অনেক সময়, অনেক ধার্মিক লোকও যে ধর্মের পথে চলে, সেও অধর্মের পাশে গিয়ে দাঁড়ায়। যেমন কিনা আপনারা জানেন, আমরা জানি যে এক্ষেত্রে দ্রোণাচার্য, তাকে কিছু করার নেই, তাকে কৌরবদের পক্ষ নিতেই হয়েছিল। সে তার মনে ইচ্ছা থাকুক আর না থাকুক, সেটাও সে তার ধর্ম পালন করেছে, কিন্তু সেটাকেও কাটার জন্য এই যুধিষ্ঠিরের মুখ থেকেই অশ্বত্থামা হত ইতি গজ কথাটা বেরিয়েছিল। তো সেখানে যুধিষ্ঠির মিথ্যে কথা তো অবশ্যই বলেছে, মিথ্যে তো মিথ্যে, কিন্তু কোনো রকমভাবে আজকে মানে এত একটা বৃহৎ স্বার্থে, এত মানবিকতার খাতিরে, এত মানে ধর্ম রক্ষার জন্য মিথ্যা কথা বললেও সেটা কিন্তু সত্যি হয়ে যায়নি, সেটা মিথ্যে তো মিথ্যে। ওই একটা মিথ্যের ভারও কিন্তু তাকে গ্রহণ করতে হয়েছে। তো যেটা মিথ্যে সেটা মিথ্যে, কিন্তু তার পারপাসটা কথা ভেবে আমরা যুধিষ্ঠিরকে কিন্তু তাও বলি সত্যবাদী যুধিষ্ঠির। আমরা কিন্তু ওই একটা মিথ্যে কথার জন্য আমরা ওকে যুধিষ্ঠিরকে মিথ্যেবাদী বলি না। কেন বলি না? কারণ সে কিন্তু নিজের স্বার্থে, নিজের ভালোর জন্য, শুধু নিজের উন্নতির জন্য সে বলেনি। তাকে কৃষ্ণ সেই যুদ্ধের জায়গায় বুঝিয়েছে যে এই মিথ্যেটা আমাদের বলতেই হবে, না হলে কিন্তু ধর্ম রক্ষা করা সম্ভব নয়।
তো এটা জানেন, এটা বিশাল বড় একটা লীলা, বিশাল বড় একটা ব্যাপার। তারই সমস্ত কিছু তারগুলো সুন্দর করে জড়ানো ছিল। মহাভারত আমি তো বারবারই বলি যে জানি ভারতে তা নেই মহাভারত, তো আমি তো বারবারই এই জন্য বলি জানি ভারতে তা নেই ভারতে, মানে জানি মহাভারতে তা নেই ভূভারতে, ঠিক আছে? তো সেটাই এই কথাটা বললাম। তো মিথ্যে কথা বলতে লাগে, কিন্তু তা বলে এইরকমভাবে নিজেদের মানে এমন নিজের স্বার্থ রক্ষার জন্য যে অন্য একজন মানুষকে শেষ করে দেওয়ার জন্য মিথ্যে কথা, তো সেগুলো কোনো রকমভাবেই কিন্তু গ্রহণযোগ্য হয় না। আজকে যতই সে বলুক না কেন যে আমি একজনকে বাঁচানোর জন্য বলেছি, তুমি একজনকে বাঁচাচ্ছ আরেকজনকে মেরে, তাহলে আর কি করে বাঁচানো হলো, তাই না? এটা তো কোনো বাঁচানো হলো না। আর তার উপর মানে সে নিজেই চক্রান্তের জাল তৈরি করেছে, সে নিজেই চক্রান্তের জাল তৈরি করছে। আজকে একটা লাইভে আজকে না কালকে দেখছিলাম, বলছিল যে যখনই কোনো প্রবলেমে কেউ পড়তো সব আমাকে এসে বলতো প্রভু প্রভু, মানে ও নিজেকে প্রভুর জায়গায় মনে করে দিয়েছে, ও প্রভু ভগবান হয়ে গেছে, ওকে সবাই এসে নাকি বলতো। তো যাই হোক, সেই লিস্টে কিন্তু আমি নেই। আমি কোনোদিনও ও আমাকে বাঁচাবে কি, উল্টে মানে আমি তো জানতামই না এদের, ওরা তো আমি ভিডিও করার পর এসে আমার নাম নিয়ে নিয়ে ভিডিও করেছে। যাই হোক, সেটা লং স্টোরি, আমরা সবাই জানি, নতুন করে আর বলার কিছু নেই। তো তাই বলছি যে সে প্রভু, তো প্রভু কিন্তু একজনকে যখন বাঁচায় তখন আরেকজনকে মারে না, তাহলে আর প্রভু প্রভু হলো কি করে, তাই না? তো এই যে বোকা বোকা কথাগুলো, বোকা বোকা কাজগুলো এখনও করছে, দেখে খুব অবাক লাগে। তো যাই হোক, তাদের তো এই দুজনের পুরো মুখোশ ছিঁড়ে কুটি কুটি হয়ে গেছে। তো এখন আসল মেন আমার বক্তব্য দু একটা এই দালালকে নিয়ে, মানে এই চম্পার পারুল বোনকে নিয়ে আমার কিছু কথা। তো তার তো মাথার ব্যামো হয়েছে, তার চম্পা বোনই বলে দিয়েছে, যে চম্পাই বলে দিয়েছে যে ওর তো ঘিলু শুকিয়ে গেছে। আগেও বলেছিল ঘিলু শুকিয়ে গেছে, ওর হচ্ছে গিয়ে মাথায় অক্সিজেন ঠিক মতো পৌঁছায় না। আর ও কিন্তু সেটা স্বীকারও করে নিয়েছিল যে হ্যাঁ 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 ঠিক 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 আমার মাথা ঘিলু শুকিয়ে গেছে, কারণ ও খেলাটার গেমটা বুঝতে পারছিল না। তো আমি শুধু এটাই ভাবি যে ভিডিও টু ভিডিও করব, কন্টেন্ট টু কন্টেন্ট, যেখানে ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে সেটাকে রিসার্চ করে নিয়ে বলবো। এখানে এত কনস্পিরেসি থিওরি কিসের, আমি এই জিনিসটাই কোনো মতে বুঝতে পারি না। তো যাই হোক, যেহেতু দালাল আমার নাম নিয়ে বলেছে, তাই জন্য মানে আমি ওর ভিডিও বিশ্বাস করুন দেখি না, এখন প্রায় দেখা ছেড়ে দিয়েছি, কারণ ভালো লাগে না, একদম ভালো লাগে না। তার উপর এত নাটক, হ্যাঁ, ব্লগ ভিডিওতে দেখতে পাচ্ছি, একটা ব্লগ মনে দেখেছি করছে যে অসুস্থতার কথা, যেখানে লিখেছিল মা হওয়ার আমি আশা ছেড়েই দিয়েছি। তাহলে তোর এই যে এত মানে ইনকাম করা, 3 বেলা বসে বসে এত ইনকাম করা, তোর কারণটাই ছিল মা হবি বলে। তাহলে যখন তুই মা হওয়ারই কোনো মানে আর কোনো রকম কোনো আশা নেই, তাহলেও 3 বেলা বসে বসে খাটের ওপর বসে খাটছিস কেন? অবশ্যই সেটা বলবো, অবশ্যই কারণটা বুঝতে পেরে গেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, সেখানে চিন্তা করুন, বলছে যে এই যে চক্রান্ত সব শুনলাম, আমাকে ওকে নিয়ে সবাই চক্রান্ত করেছে, সবাই আমি দেখো চক্রান্ত করেছে আমাকে শেষ করার জন্য। হ্যাঁ, তো এই যে রিম্পার কথাও বলেছে, যে আমাকে নিয়ে 3 বেলা ভিডিও করতো। তো তোকে নিয়ে 3 বেলা ভিডিও করতো, ওকে নিয়ে যে রিম্পা 3 বেলা ভিডিও করতো, সেটা কি ওর ব্লগ ভিডিও দেখে ভিডিও করতো? নিশ্চয়ই না। ও 3 বেলা যেই ফ্যামিলির রক্ত চুষে খেত, সেইখান থেকেই, সেই ভিডিওগুলোর থেকেই ওর শরীর থেকে রক্ত বার করে ও আবার ওই ফ্যামিলিতে ফিরিয়ে দিত। এটা রিম্পার কথা, কিন্তু আমি বলিনি। হ্যাঁ, রিম্পা তখন বলতো যে হ্যাঁ আমি ভিডিও করি, ও যে ওই MSL এর ফ্যামিলি থেকে রক্ত চুষে, যেটুকু রক্ত চুষে যে নিজের শরীরে ঢোকায়, আমি ওর শরীর থেকে সেটা পুরোটা তো পারি না, বাট তার একটু অংশ চুষে আবার ওদেরকে ফেরত দিয়ে দিই। মানে ও যেই MSLদের যে ভিডিওগুলোকে নিয়ে নেগেটিভভাবে বলে, ও সেগুলোই, সেই পয়েন্টগুলোকে পয়েন্ট বাই পয়েন্ট সেগুলোর পজিটিভ দিক দিয়ে দেখিয়ে দর্শকদের একটু বোঝানোর চেষ্টা করে। তো আর এই জিনিসটাতে ও অনেকটাই সফল, সেটা আমরা সবাই যারা অনেক দিন থেকে রিম্পার ভিডিও দেখছি আমরা সেটা জানি। যে সেই সময় যদি কেউ একজন এরকম রিম্পা যেরকমভাবে ওই পয়েন্ট বাই পয়েন্টগুলো গুছিয়ে না বলেছে, সেরকমভাবে যদি না থাকতো, কেউ যদি ওদের পক্ষটা এরকমভাবে না বোঝাতো, তাহলে হয়তো ওরা আজকে যতটা মানে খারাপ পজিশানে আছে তার চেয়েও খারাপ পজিশানে চলে যেতে পারতো। এটা একটা আইডিয়া করে বলছি, কারণ ওরা তো নিজের হয়ে উত্তর দেয় না বলবো না, কিন্তু অনেক কম। কিন্তু রিম্পা যেরকম পয়েন্ট বাই পয়েন্ট, যে প্রত্যেকটা ও যে ভিডিওটা নামালো, যেই দালাল ভিডিও নামালো, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ও এই পয়েন্টগুলো নিয়ে বলতো।
তো অবশ্যই বুঝতে পারছেন। তাহলে তোর পেছনে লাগা মানে কি? তুই একজনের পেছনে লেগেছিস, ও তোর পেছনে লেগেছে, তো অসুবিধা তো কিছু নেই। তাহলে যদি ওরা, যার পেছনে তুই লেগেছিস, তারা যদি নিতে পারে, তাহলে তুই কেন নিতে পারছিস না? তুই তো পারছিস না, পারিস না, সেই জন্যই কিনা একটা আলাদা চ্যানেল খুললি। চ্যানেল খুলে সেখানে তার ছেলে দুটোকে পিষে মেরে দেওয়ার কথা বললি। আমি শুধু যখন ওই অংশরা, বন্ধুরা বিশ্বাস করুন, আমি যতবার আমার মাথায় ওই চিন্তাটা আসছে না, আমি ততবার ভাবছি যে এ আদেও এ মানুষ? আগে এ কি মানুষ? ওই চম্পার সাথে যে কল রেকর্ডিং, মিথ্যে কল রেকর্ডিংটা রিম্পা সেজে ও যে কথাগুলো বলছিল, সেখানে ও এরকম করে না না তোমার সাথে কথা বলবো না, আর ছাড়ো, তুমিও তো ওই দিদির সম্পর্কে অনেক কথা বলেছো, তুমিও ওই দিদির ফাঁকা জায়গা নিয়ে বলেছো, মাতৃত্ব নিয়ে বলেছো। তখন বলছে ও তো আমার ছেলে দুটোকে পিষে মেরে দিতে চেয়েছিল। মানে ভাবতে পারছেন, এটা তো ও রিম্পা হয়ে বলছে, তার মানে এটা ওর মনের কথা বলছেও, যে ও রিম্পার ছেলে দুটোর সম্পর্কে সত্যিই ওটা করতে চেয়েছিল। আর সেটা আমরা সবাই জানি, সেদিন যারা ওই ভিডিওটা দেখেছি আমরা সবাই জানি যে ওর ভেতর থেকে কথাগুলো আসছিল। নাহলে এরকমভাবে কেউ বলতে পারে না, একটা মানুষ হয়ে বলতে পারে না। যদি ও রিম্পার সম্পর্কে কথাটা বলতো আমি তাও মানতাম যে চল, ওর ওপর রাগ হয়েছে, ওকে তুই পিষে মেরে দিবি, ওকে তুই পিষবি, দেখ তুই রাস্তায় দিয়ে যাচ্ছিস, তুই পিষে গেলি, তোর কি হয়ে গেল, তোর হাত কোনটা তোর পা কোনটা বুঝতে পারছি না, আলাদা ব্যাপার। কিন্তু ওকে ওর সাথে না পেরে ওর বাচ্চাগুলোর সম্পর্কে এই মানে কথাগুলো বলা, ভাবতে পারেন কোনোদিনও? আর এ মানে প্রথম থেকে এই জিনিসটা করে এসছে, এ করেছে, চম্পা ভাইও করেছে। কিন্তু এদের ইজি টার্গেট হচ্ছে বাচ্চা। সেটা চম্পার কল রেকর্ডিংয়ে শুনে নিয়েছেন, কি বলেছে যে সীমার প্রাণ ভোমরা ওর মেয়ের মধ্যে। তো চলো, সীমাকে যদি আটকাতে হয় তাহলে ওর ওই ভোমরা মানে মেয়েটাকে চিপে মারো, তাহলে এ জব্দ হয়ে যাবে। আর সেরকম চেষ্টা করেও ছিল, কিন্তু হয়নি। প্রথমত সীমার মেয়ের জন্য সীমা নিজেই কাফি, কিন্তু তাছাড়াও আমি তো অন্তত যখন যেভাবে পেরেছি আমি প্রোটেস্ট করেছি। কারণ আমি মাম্পিকে, অর্ককে, আমাদের শর্মিকে, ওদেরকে, আমার টাপুর, রন, তাদেরকে আলাদা কিছু দেখি না, ওদেরকে সেই চোখেই দেখি। তো সেখানে আমাকে কাউকে বলতে হবে না, আমি যখন যেখানে দেখব আমার কানে এসে পৌঁছালেই হলো, সেই মুহূর্তে প্রতিবাদ তুলব। আর তুলব নাই বা কেন? অবশ্যই আমাদের প্রত্যেকের ঘরে সন্তান রয়েছে। আজকে এই ঘোড়া যেভাবে মাম্পির জামা কাপড় নিয়ে যে নোংরা কাটাছেঁড়া করেছে, ওর নিজের ঘরে মাম্পির চেয়েও বড় একটা অবিবাহিত বোন পড়ে রয়েছে, তার চেহারা, তার জামা কাপড় মানে নেক্সট লেভেল ছাপড়ি, একটা ছাপড়িরও অধম, সেটা ওর চোখে পড়ে না। যে ওর বোনরা ওপেন সোশ্যাল মিডিয়ায় দম মারো দম করছে, সেই ফটো দিচ্ছে, হোটেলে যাওয়ার ফটো, ওদের যে এক একটা ছবি আছে দেখছি, সেই ছবিগুলো ওদের বাড়ির ছবি নয়। তাহলে নিশ্চয়ই এটা কোনো হোটেল, রেস্টুরেন্টেও দেখে বোঝা যায় এটা হোটেল রুমে বসে সেলিব্রেশন। তাহলে সেগুলো চোখে পড়ে না? তো অন্যের নিয়ে কাটাছেড়া করলে মানুষ আমাদের চোখে ফেলে দেবে ওগুলো। তো যাই হোক, আজকে বলছে ও যে আমাকে আমার ভাগ্নে নিয়ে কথা হয়েছে, আমার বান্ধবীর ছেলে নিয়ে কথা হয়েছে, হ্যাঁ, এই সব ধরনের কথা হচ্ছে। আমার বাড়িতে কি এফেক্ট পড়েছে, আমার অশান্তি, এই জন্য নয়, আমার চরিত্রের দিক দিয়ে নয়, আমার ননদ বলছে যে এই সবের মধ্যে আমার ছেলের জীবনটা কেন যাচ্ছে, তোমার ভিডিও করার জন্য আমার ছেলের জীবনটা কেন বরবাদ হচ্ছে, আমার ছেলের নাম কেন উঠছে। তো তুই তো শোন, তুই তোর ননদকে তো কোনো উত্তর দিতে পারিস নি। এবার যখন বলবে তখন বলবি যে কেন আসবে না, আমিও তো অযথা অন্যের ননদ, তার বর, ননদ নন্দাইকে টেনে নিয়ে এসছি, আর তার সাথে সাথে আরেকজনকে জন্ম দিয়েছি, একটা বাচ্চাকে জন্ম দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তখন চিন্তা করিনি গো যে আমি যে এই যে ননদ নন্দাইকে তুলছি, এরাও তো হাজব্যান্ড ওয়াইফ, এইসব কথাগুলো শুনে এদের যদি সংসারে অশান্তি হয় বা এদের যদি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, ননদ নয় নিজের, নন্দাই তো পর। যদি বলে যদি নন্দাই বলে যে তোমার বৌদির বিয়ে ভিডিও করার জন্য আমি কেন অপমান হচ্ছি, আমি কেন আমার ক্যারেক্টার নিয়ে কেন কথা হচ্ছে, হ্যাঁ, তাহলে তোমার সাথে আমি থাকবো না, এরকম ফ্যামিলিতে আমি থাকবো না, আমি ডিভোর্স করে দেবো তোমাকে। চিন্তা করেছিলি যে এরকমও হতে পারে? সব চলে যায় বল,
অন্যের ক্ষেত্রে সব চলে যায়। আজকে নিজের দেওরের কথা, কি জানো, ভাগনার কথা হচ্ছে। তোর ভাগনাকে তো তুই এক ঘর লোকের মাঝখানে নিজের বরকে ছেড়ে, এই যে দুজনের সম্পর্কে কথা হচ্ছে সেই দুজনকে দু হাত ধরে দুপাশ দিয়ে টেনে রেখে কেক কেটেছিলি, যেটা দৃষ্টিকটু সেটা নিয়ে লোকে বলতে পারে, কারণ ভিডিওর মধ্যে রয়েছে। সেখানে বান্ধবীর ছেলেকে কুনুই এরকম করে কে মারে? কে কুনুই মারে এরকম? মা তার ছেলেকে কুনুই মারে এরকম ভাবে? তুই না বলেছিলি আই মিস ইউ, মা হিসেবে বলেছিস, আবার বলেছিস মা ডাক, আমাকে একবার মা ডাক, নিজের মুখটা দেখবি তো। তুই তো ভিডিওর মধ্যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে ফাঁকা ঘর দেখলেই বুঝে যাস যে সেখানে যৌবনের এডিটিং হচ্ছে। খাট দেখলে বলে দিবি যে এখানে কত স্পিডে, মানে কত পার কিলোমিটার স্পিডে এখানে মানুষ দৌড়েছে। তুই বলে দিবি। তাহলে তুই নিজের মুখটা দেখিস তো। ইশারা করে করে ডাকছিস, বান্ধবীর ছেলে আসতে চাইছে না, তার সত্ত্বেও এরকম করে ডাকছিস, দেখিস তো তোর মুখটা। ভুলে গেছিলি যে ওখানে ক্যামেরা বন্দি হচ্ছে, দুজন ইউটিউবার আছে, ভুলেই গেছিলি না? হয় ভাবনা মে বেহ যাতে হে লোক। বাপের জন্মে প্রথম কেক দেখেছিলি তো, সেই জন্য ভাবনাতে বেহে গেছিলি। তোর তো ওগুলো অকাদের বাইরে, কোনোদিনও বাপের জন্মে তার আগে মনে হয় কেক দেখিসনি, সেই জন্য প্রথম কেক কাটবো, ব্যাস নাও, দুপাশে দুজনকে আমার বসাতে হবে দাঁড় করিয়ে, তারপর। আর নিজের বর আছে যে বেমালুম, ভুলেই গেছিস। সবাইকে ওখানে খাওয়ানো হয়ে যাচ্ছে, তাও বরের কথা মনে পড়ছে না যে না আমার বরকেও খাওয়াতে হবে, কেকের একটা টুকরো তাকে দেওয়ার কথা। সন্তান হওয়ার আগে অবধি তো সবচেয়ে, মানে বিয়ের পর সন্তান হওয়ার আগে কেক কাটা বা যে কোনো স্পেশাল মুহূর্তে সবার আগে স্বামী, তারপর বাবা মা, শ্বশুর শাশুড়ি, আর বাদবাকি আদার্স যারা আছে তারা, আর তাছাড়া ওখানে বাচ্চারা যারা থাকে উপস্থিত, সেই বাচ্চারা। সেখানে নিজের ভাগ্নিকেও পরে দিয়েছিস। আগে তুই এদের ধরে আগে হাত ধরে কাটাবি, সেখানে কথা হবে না। যখন সামনে দাঁড়িয়ে লোকে বলল, কেন বলিসনি? তোর বর কেন টুটি টিপে ধরেনি এরকম ভাবে, যে কোন হিসাবে বলছেন ভাগ্নে দায় হামি গালপাতে মামি, কেন বলিসনি? সেখানে মানে সম্মতি প্রকাশ করেছিস। চুপচাপ ওখানে। তখন তোর বরের হৃৎপিণ্ড ডুকবুক করেনি না? ওখানে অতগুলো মেয়ে মিলে ছেঁকে ধরেছিল, সেগুলো তো ভিডিওর মধ্যে রয়েছে। হ্যাঁ, তখন তাদের গিয়ে কেন করলি না? তোকে তোর বরকে মারার চক্রান্ত করেছে, আর যারা গেছে তারা হঠাৎ করে পৌঁছে যায়নি, তারা রীতিমতো বলে ডাঙ্কে কি চোট পেয়ে গেছে। তো তখন কেন মনে হলো না যে ওখানে আমাদের ওপর ফিজিক্যালি কোনো কিছু হতে পারে, আমাদের ফিজিক্যালি অ্যাটাক করা হতে পারে? তারা তো বলছিল যে পচা টমেটো ছুঁড়বো, ডিম ছুঁড়বো, এই ছুঁড়বো সেই ছুঁড়বো, তারা তো বলছিল। করেছিলি? কমপ্লেন করেছিলি? পুলিশ কমপ্লেন করেছিলি? জিডি করেছিলি? এফআইআর করার চেষ্টা করেছিলি? হ্যাঁ, তারা তো বলে গেছে। সামনে যখন ছেকে এসছে তখন কি করেছিলি? তোর বরকে এগিয়ে দিয়েছিলি। তোর উচিত ছিল যে তোর বরের যখন এত হৃৎপিণ্ড ধুকপুক, মানে মানুষের শরীরের মধ্যে মনে হয় খরগোশের সাইজের একটা হৃৎপিণ্ড আছে, তখন কেন তুই বললি না যে তুমি সরো, আমি যাচ্ছি, দেখছি কে কি বলছে? সেখানে একজনের হাত, মানে একজনকে এমন ধরে রেখেছিলি যে তাকে পেরিয়ে আসা একটু ডিফিকাল্ট, আর তার সাথে সাথে বরকে এগিয়ে দিয়েছিস যে নাও। আর সেখানে সে হাত জোর করে বলে তারপর পরবর্তীকালে বলছে কন্টেন্ট দিয়ে দিলাম। তো বুঝতে তো পারি আজকে তোর এই যে মিথ্যে বর্ণনার মধ্যে বুঝতে পারি যে তোর চেয়েও জঘন্য ওইটা, তোর চেয়েও জঘন্য, যে কিনা তুই জানা মিথ্যেবাদী, তার চেয়ে ডবল মিথ্যেবাদী। তোর কি বলে ভাগনার জীবন, আমার মেয়ে কি করেছিল রে? আমার মেয়ে কি করেছে? সে শুধুমাত্র তার ভাইকে সামলেছে,
তার সত্ত্বেও চেষ্টা করেছিস যে কোনোভাবে যদি তার নামটা তুলে দেওয়া যায়, তাহলে স্টুডেন্ট, এখন স্টুডেন্ট, সেই স্টুডেন্টের নাম যদি পুলিশের খাতায় তুলে দেওয়া যায় তাহলে তো মজাই মজা আসবে, তাই না? চেয়েছিলি, তুই শুধু দেখতে থাক তোর কি হয়, তুই দেখ, তোকে ওপরবেলায় যা দেবে তুই দেখতে থাক। তোর এই কুমিরের কান্না লোকের কাছ থেকে পয়সা ভিক্ষা করে, কিউআর কোডের মাধ্যমে ভিখারি কোথাকার ভিক্ষা করে লোকের পেছনে কাঠি দেওয়ার জন্য, আবার ভিক্ষা করে, স্পন্সরশিপ চায়, স্পন্সরশিপে কাঠি করে ও। তোর যখন হবেই না তাহলে আবার 3 বেলা কেন তুই ভিডিও করছিস? এবার আসি, তোর তার মানে তোর সংসারে যা খরচা ভালো করে জানি, বাড়ি ভাড়া লাগে না, ইলেকট্রিক বিল, তোদের যা 3 মাসে 1500 টাকার উপরে আসার কথা নয়, খুব যদি আমি ঊর্ধ্বে ধরে রাখলাম 3 মাসে 2000 টাকা, ঠিক আছে? 3 মাসে জানি, আমাদেরও 3 মাসেই আসে। তো তারপর বল, এই শুধু খাওয়া দাওয়ার যা খরচা, তাহলে এত টাকা কিসের জন্য লাগে? এই যে রিম্পাকে বলছিলি না 69 টাকা, 1500 টাকা, তো তোর মনে হয় এরকম কাউকে দিয়ে পুষতে হয় নাকি? কারো সংসার চালাতে হয় তোর? রিম্পা যেরকম চেয়েছিল, রিম্পাকে দেয়নি, ছেড়ে দে, যে যার কাছে চেয়েছিল রিম্পা সে দেয়নি, চেয়েছিল এটা বলছিল। তাহলে তোরও এরকম, তার মানে ভাব, রিম্পাকে তুই বলছিলি না যে টাকা চাইতে হয়, তোকে তার মানে টাকা দিয়ে রাখতে হয়। ওই যে ছাল ছাড়ানো মুরগি তুই খুঁজে নিয়ে গেছিলি, এবার সেখানে ছাল ছাড়ানো মুরগি দেওয়া তোর বন্ধ হয়ে গেছে। এরকম হয়তো অন্য কোনো জায়গা আছে, সেখানে হয়তো গোটা পাঠা নিতে হয়, সেই জন্য তোর এত টাকা লাগে নাকি? প্রশ্ন করছি, স্টেটমেন্ট দিচ্ছি না, এটা পরিষ্কার কথা। যার ইনকাম মানে যার বাড়িতে বাচ্চা নেই, কাচ্চা নেই, বাচ্চার পড়াশোনা নেই, এই কটা টাকা তোদের যা খাওয়া দাওয়া থাকা, ওই ব্লগ চ্যানেল থেকে যে টাকাটা আসে আর তোর বরের যা মাইনে, সেই দিয়ে তোদের হাসতে খেলতে চলে যায়। তাহলে তুই এখনও 3 বেলা পিন্ডি চটকাচ্ছিস কেন, যেখানে তোর বাচ্চা হওয়ার আর কোনো বিষয় নেই? তুই পরিষ্কার বলে দিলি যে আমি আর আশাই করি না, তার মানে তুই চিকিৎসা বন্ধ করে দিয়েছিস। কত টাকা খরচা করেছিলি সেগুলো তো বলিসনি, বলিসনি। আর এইচএসজির কথা বলছিস না, একটা বাচ্চা পয়দা করা, একটা পাইপ দিয়ে সরু পাইপ যাওয়া, আর একটা জায়গা থেকে একটা মাথা সহ একটা পুরো বাচ্চা বার করা, কোনটার কষ্ট বেশি? যদি তুই পেনটা সহ্য করিসনি তো সেই জন্য। যারা ওরকম বাচ্চা বার করেছে তারা এরকম 10 বার হাসতে খেলতে ওই এইচএসজি করে নিতে পারবে, কারণ তারা ওই ব্যাপারটা, ওই পেনটা পেয়ে এসছে। আর সিজারিয়ান সারা জীবনের কোমরের ব্যথা, সারা জীবনের ব্যথা, অসহ্য যন্ত্রণা। তাও মানে এরকম নয় যে বাচ্চা হয়ে গেল ব্যাস চলে গেল, সারা জীবনের জন্য থাকবে ওই ব্যথা। হ্যাঁ, ওই যে সিদ্ধারার মধ্যে যে ইঞ্জেকশন, সেটা সারা জীবনের ব্যথা, বুঝতে পেরেছিস? তার ওই এসএসজি দেখাস না। আর এই মাতৃত্ব নিয়ে ট্রাম্প কার্ড খেলা বন্ধ কর। বাচ্চা জন্ম দেওয়ার সাথে মাতৃত্বের কোনো সম্পর্ক নেই। যদি তাই হতো না, তাহলে আমাদের দেশে যত বড় বড় যাদের আমরা জননী বলে ডাকি, তাদের অর্ধেক তারা নিজেরা বায়োলজিক্যাল বাবা মা হয়নি তারা। আজকে তুই আমার নন্দায়ের সাথে এরকম নোংরা একটা কথা জুড়লি, তুই জানিস এর কি ফল হতে পারতো? তোরা এইসব চিন্তা করবি না, তোরা চিন্তা করবি না। তোর তো মনে কোনোদিন ওরকম হবেই না যে একটা বাচ্চাকে নিজের জন্ম না দিয়েও যে একটা বাচ্চাকে নিজের আপন করে মানুষ করে বুকে পিঠে আগলে বড় করা যায়, তুই তোর ছোট মেন্টালিটি, চিপ মেন্টালিটিতে সেটা আসবেই না। সেই জন্য মাতৃত্ব বলিস। বাচ্চার জন্ম না দিয়েও দেখ মাদার টেরেসা, মাদার নাম পেয়েছে, বুঝলি? কে সকলের মা, সারদা মা, তার কত সন্তান, এরকম কটা নাম নেব? এরকম লাখে লাখে ভুরি রয়েছে যারা বাচ্চার জন্ম না দিয়েও তারা মা হয়েছে। তোমার তো চিপ ঘটিয়া সোচ মহিলা, যে কিনা মাতৃত্ব বলে
কথা বলিস। মাতৃত্ব, একটাকে অ্যাডপ্ট করলি, যেই দেখলি যে একে দিয়ে ফায়দা নেই, সঙ্গে সঙ্গে শ্বশুরের অসুস্থতার নাম করে তাকে একদম দিয়ে আসলি গিয়ে ব্রিডারের কাছে। যেই তারপর সবাই মিলে চেপে ধরলো, তখন আবার তাকে নিয়ে আসলি, আবারও জ্যোতিষীর কাছে হাত দেখাতে গিয়ে আবারও সেম একটা ছোট্ট কথা বলেছে, সেটাকে একটা বড় সড়ো ইস্যু করে বানিয়ে যে এই বিষয়ে এইটা একটা ভালো ইস্যু আছে, একে তাহলে হাঁটিয়ে দিই। যদি সবাইকে বলি যে কুকুর থাকলে আমার প্রাণ সংশয় আছে, সবাই বলবে হ্যাঁ ভাগাও ভাগাও। তুই মানুষ আবার এই চক্রান্তর কথা বলছিস। বেশ করেছে, এই বিষয়টা নিয়ে যারা যারা খোঁজ নিয়েছে আমি প্রত্যেককে সমর্থন করি। এই বিষয়টা শুধু যে তারা একটা অবলা জীবের আশীর্বাদ পেয়েছে, যাকে কিনা তুই আর তোর এই ভেড়া বর দুজনে মিলে চক্রান্ত করে হাঁটাতে চেয়েছিলি। ওই অবলা জীবটার পেয়েছে, আশীর্বাদ পেয়েছে তারা। বুঝতে পেরেছিস? চিন্তা করিস। আজকে যখন তখন শুধু চোখের জল বার করে নিজেকে ভিকটিম সাজাস। তুই কারুর সাথে অন্যায় করিসনি, প্রত্যেকটা মানুষের সাথে তুই অন্যায় করেছিস। প্রত্যেক কটা মানুষের সাথে তুই অন্যায় করে বসে রয়েছিস। আজকে তোর পেছনে কে লাগে? তুই নিজে একটা পরজীবী, তুই একটা নিজে পরজীবী। তোকে নিয়ে বললে কার কি হবে রে? কার কিসের হবে? কিচ্ছু হবে না, ভুলে যাস না। তুই ভাবছিস চম্পা তোকে কিছু বলেছে বলে সেই জন্য শাস্তি পাচ্ছে? না রে না, অনেক মায়ের সন্তানদের নিয়ে খেলেছে, তার মধ্যে আমি একটা। আমার চরিত্র নিয়ে খেলেছে। ও বললো না ভিডিওতে যে আমি পাপের ফল পেয়ে গেছি। মস্ত পাপ করেছিল, মিথ্যে বানিয়ে আমার নামে কথা বলেছে। ওর শাস্তি এখনো কিছু হয়নি, সব হবে, হবে, চলছে। দেখ এতদিন ধরে এত নোংরামি করছে। যেই দিন আমার নাম নিয়ে যে আমাকে যেটা বলে ও তুতলি করে, আবার যেই বললো দেখ ওর এখন অবস্থা দেখ। যদি ওর কোনো লজ্জা নেই, তোরই মতো, তোরা একদম ঠিক। বাজে কথা বলতে এসছে, নোংরা মেয়ে ছেলে কোথাকার একটা। তো যাই হোক বন্ধুরা, ওকে উত্তর আমার দেওয়ার কোনোই ইচ্ছা থাকে না, কিন্তু এই কথাগুলো বললো না, তাই জন্য বলতে বাধ্য হলাম। চিন্তা করে দেখুন, আমার কলেজ গোয়িং মেয়ের নামটা দিয়েছে, যে কিনা তার শুধুমাত্র ভাইকে ওখানে সামলাচ্ছিল, আর বেমালুম আমার ছেলের নামটা দেয়নি। কারণ তাহলেই সবাই বুঝে যাবে যে কেউ অশান্তি করতে, ঝামেলা করতে, মারামারি করতে সাথে 4-5 বছরের একটা ছোট বাচ্চাকে নিয়ে যায় না। সবাই বুঝতে পারবে। সবাই ওর মতে ওর ওই যে যুক্তিগুলো বা পেছন থেকে বার করে, সবাই সেটা খায় না। সবাই ভাত দিয়ে মাছ মেখেই খায়, ভাত দিয়ে ডাল খায়। তো সেই জন্য চেপে গেছিল। এত বড় একটা ক্রিমিনাল মাইন্ডেড, ওর যে কি আছে ও শুধু দেখবে। আর এই যে টাকাগুলো না, এই টাকাগুলো যে কিভাবে ইউজ হবে ও দেখবে। বলেছি না, ওর পরিণতি শেষ একটাই আছে, পাশে জল রাখা থাকবে, জলটা ও দেখতে পাবে, কিন্তু হাতে তোলার ক্ষমতা থাকবে না, শরীর নাড়ানোর ক্ষমতা থাকবে না, আর কেউ থাকবে না আশেপাশে যে জলটা ওকে মুখে এনে দেবে। এই জিনিসটা হবে। এবার তখন এই যে আর কি ওকে সাহায্য করছে টাকাগুলো ইনকাম করার জন্য, সে দেখবেন ওই টাকাগুলো নিয়ে কি এনজয় করে। এই দিনটা হবে। একটা সিনেমা দেখেছিলাম, এই রূপা গাঙ্গুলি ছিল, তার হাজব্যান্ডকে ডমিনেট করে রেখে দিত। কারণ রূপা গাঙ্গুলি একটা বিশাল বড় অ্যাক্ট্রেস। এমন একটা তার হলো, অ্যাক্সিডেন্ট হলো, সে পুরো প্যারালাইসিস হয়ে পড়ে রইল, গলায় এরকম মোটা বকলেস যাওয়া, আর হুইল চেয়ারে পড়ে গেল, কথা বলতে পারে না। তখন ওই যে আয়া ছিল, নার্স রাখতে হয়েছিল। সেই নার্সের সাথে তার হাজব্যান্ড পাশের ঘরে ইন্টু কুলুকুলু করছিল, আর সে তখন দেখছে তার কিচ্ছু করার ক্ষমতা নেই। এইরকম ঘটনা হবে, ওর সাথে হবে। দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আমি যদি নাও থাকি, তুই নিজে মিলিয়ে নিস। এই যে বসে বসে ইনকাম করছিস না, সেই ইনকামের টাকাগুলো কি হয় তার সদ্গতি দেখে নিস। এত মানুষের চোখের জল আছে, এত মানুষের হায় আছে, এত লোকে ভিডিও করে, তোকে নিয়ে লোকে যেরকম বলে, কাউকে নিয়ে বলে না, কারণ তুই করিসই ওইরকম লেভেলে গিয়ে।
ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।